আজ আমি তোমাদের মধ্যেখানে ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারে টেক্সট বুক থেকে কোন কোনগুলো পড়তে হবে, টেক্সট বুক ওয়াইজ পড়া উচিত, সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। আরেকটা জিনিস, এই চ্যাপ্টার থেকে কিন্তু 5 মার্কস কিন্তু তোমাদের পরীক্ষায় এক্সামে আসবে। কেমন আসবে? একটা এমসিকিউ আসবে, দুখানা 1 নম্বরের কোশ্চেন আসবে এবং 1 নম্বরে দুটো কোশ্চেন, 1 নম্বরে দুটো কোশ্চেন আসবে এবং 2 নম্বরে একটি কোশ্চেন আসবে। তো তোমরা যদি আজকে আমার দেখানো টপিকগুলো যদি ঠিকঠাক পড়তে থাকো টেক্সট বুক ধরে, তাহলে আমি মনে করি যে তোমাদের আর কোনো রকম কিছু অসুবিধা হবে না। তো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডল কাকে বলে। বাস এখান থেকে এই প্রশ্নে তোমরা লিখবে যে ভূপৃষ্ঠ ঘিরে রয়েছে এক বিরাট বায়ু সমুদ্র, পৃথিবী ঘিরে বায়ুর যে আবরণ আছে তাকে বায়ুমণ্ডল বলে। ঠিক আছে, তোমরা এই প্রশ্নে লিখলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা দ্বিতীয় যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা গেল 2 নম্বরের কোশ্চেনের জন্য। কিন্তু বায়ুমণ্ডল কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর বায়ুমণ্ডলের গঠন বা বায়ুমণ্ডলের গঠন থেকে হবে না, বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডল কি কি উপাদান দ্বারা গঠিত, সেই উপাদানে এই যে এটা কিন্তু তোমাদের 1 নম্বরের কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে এই পর্যন্ত ফার্স্ট 1 নম্বর পয়েন্ট, গ্যাসীয় উপাদান কি কি, এরকম কোশ্চেন আসে যে গ্যাস বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলো কি কি, তখন তোমাদেরকে লিখতে হবে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, আবার বলে কখনো কোশ্চেন আসে বায়ুমণ্ডলের গঠনের ভিতরে, বায়ুমণ্ডলের গঠন কোন কি কি দ্বারা গঠিত হয় বায়ুমণ্ডল, তখন লিখতে হবে গ্যাসীয় উপাদান, গ্যাসীয় উপাদানের ভিতরে থাকে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নিষ্ক্রিয় গ্যাস, দ্বিতীয় হচ্ছে জলীয় বাষ্প, তৃতীয় হচ্ছে ধূলিকণা। আর যদি বলে শুধু গ্যাসীয় উপাদান, তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নিষ্ক্রিয় গ্যাস। বোঝা গেছে? এবার আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিক বলছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। ঠিক আছে, উষ্ণতার তারতম্য হিসেবে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এটা 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে তোমরা এরকম ভাবে পুরোটা পড়তে যাবে না, তোমরা এখান থেকে শুধুমাত্র এই ট্রোপোস্ফিয়ার কি, আর হচ্ছে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার কি, মেসোস্ফিয়ার কি, থার্মোস্ফিয়ার কি, এই টপিকগুলো যা শুধু পড়ে রাখবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার আমরা পরের টপিকে চলে যাব। পরের কোশ্চেন, কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি কিভাবে হয়। তোমরা এখান থেকে লিখবে যে ট্রোপোস্ফিয়ার স্তরে জলীয় বাষ্প, নুন, বায়ু, জৈব পদার্থ, ধোঁয়া প্রভৃতি অ্যারোসেল থাকে এবং উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কম থাকে। উষ্ণ আর্দ্র বায়ু হালকা হওয়ায় ওপরে ওঠে এবং ট্রোপোস্ফিয়ার পরিচালন বিশ্বের সৃষ্টি হয়। উষ্ণ আর্দ্র বায়ু শীতল বায়ুর মধ্যে দিয়ে ওপরে উঠে প্রসারিত হয়ে শীতল হয় এবং কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করে। তোমরা এই পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পরের টপিকটা দিকে দেখি। পরের টপিক হচ্ছে ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার কাকে বলে। ঠিক আছে, এখান থেকে লিখবে ভূপৃষ্ঠ থেকে 40 থেকে 45 কিমি উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটো স্ফিয়ার অঞ্চলে ওজোন রয়েছে, এই স্তরকে ওজোন স্ফিয়ার বলে। ঠিক আছে, এটা 2 নম্বরের জন্য। 2 নম্বরের, এটা 1 নম্বরের জন্য। আর 2 নম্বরের জন্য একটা কোশ্চেন দিতে পারে ওজোন স্তর সৃষ্টি কিভাবে হয়, তখন তোমরা লিখবে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি অক্সিজেন অণুকে ভেঙে পরমাণুতে পরিণত করে। একটি অক্সিজেন অণুর সাথে একটি অক্সিজেন পরমাণু ও যুক্ত একটি ওজোন O3 তৈরি করে। অতিবেগুনি রশ্মি O3 অণুকে ভেঙে O2 অণু ও পরমাণু উৎপন্ন করে। এই O3 থেকে O2 চক্রটি চলতে থাকে। O2 প্লাস ইউভি রশ্মি 2O প্লাস O2 O3 O3 প্লাস ইউভি রশ্মি O2 প্লাস O ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে, এর ফলে ওজোন স্তরটি উত্তপ্ত হয়। তোমরা পুরো এখান থেকে এই পর্যন্ত মানে এই তিনখানা বিক্রিয়া, মানে এই তিনটে বিক্রিয়া কিন্তু অবশ্যই লিখবে। ঠিক আছে, এবার আমরা পরের টপিকে চলে যাই। ওজোন স্তর ধ্বংসটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তবুও তোমরা দেখে রাখতে পারো ওজোন স্তরের ধ্বংসের এই যে টপিক, এই টপিকটা ইম্পর্টেন্ট। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব, কি কি ক্ষতিকারক প্রভাব হয়। পৃথিবীতে উষ্ণতার বৃদ্ধি ঘটবে, চামড়ার ক্যান্সার, সানবার্ন, চোখে ছানি পড়ে ইত্যাদি প্রকোপ বাড়বে, উদ্ভিদের ক্ষতি হবে, জলে থাকা জীব যেমন অ্যালগি অ্যারকি ব্যাকটেরিয়া কমে যাবে। ঠিক আছে, পরের টপিক হচ্ছে গ্রিন হাউস এফেক্ট বিশ্লেষণ। কিন্তু এটা খুবই মানে লং ভাবে লেখা রয়েছে এবং এখান থেকে পড়ে দেখাটাও খুব, মানে পড়াটাও খুব মুশকিল। ঠিক আছে, তো
এখান থেকে তোমরা শুধু একটা এমসিকিউ দেখো। CO2 হলো প্রধান গ্রিন হাউস গ্যাস, এটা কিন্তু এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। CO2 হলো প্রধান গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, আমি এই গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন এটা আমি প্রান্তিকের সহায়িকা থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রিন হাউস গ্যাস কাকে বলে? এই যে যেসব গ্যাসীয় পদার্থ গ্রিন হাউস প্রভাব দেখায় তাদের গ্রিন হাউস বলে, যেমন CO2, CH4, CFC, O3, N2O, জলীয় বাষ্প ইত্যাদি। CO2 গ্রিন হাউস গ্যাসের ওজোন স্তর ক্ষয়ে এর কোনো ভূমিকা নেই। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়ন, এই যে বিশ্ব উষ্ণায়ন মানুষের নানাবিধ ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমাগত বেড়েই চলেছে। গ্রিন হাউস গ্যাসগুলির প্রভাবে সমগ্র বিশ্বব্যাপী ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। ঠিক আছে। বিশ্ব উষ্ণায়নের কারণ এই একটা, দুটো, তিনটে, এই তিনটে কারণ তোমরা উল্লেখ করে দেবে। ঠিক আছে। কি কি কারণ? ব্যাপক হারে জীবাশ্ম জ্বালানি দহন, নির্বিচারে গাছ কাটা, CFC মুক্ত করে এমন সরঞ্জামের ব্যবহার বৃদ্ধি করা। বিশ্ব উষ্ণায়নের কি প্রভাব পড়বে? সব 2 নম্বরের কোশ্চেনের জন্য। যে এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড মতো বৃদ্ধি পাবে। অলরেডি বেড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এর ফলে চরম প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, মেরু অঞ্চলে বরফের স্তূপ গলে যাবে, এর ফলে সমুদ্রের জলের স্তর বৃদ্ধি হয়ে মহাপ্লাবন দেখা যাবে। ঠিক আছে। পরের টপিক হচ্ছে জ্বালানি কাকে বলে? যেসব পদার্থ বাতাস বা অক্সিজেন পোড়ালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন তাদেরকে জ্বালানি বলে। ঠিক আছে। এবার হচ্ছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? কয়েক লক্ষ বছর আগে উদ্ভিদের প্রাণী মাটির নিচে চাপা পড়ে বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে যে শক্তি উৎস তাকে জীবাশ্ম জ্বালানি বলে। ঠিক আছে। এক্সাম্পল কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে। এবার হচ্ছে জ্বালানির তাপন মূল্য কাকে বলে? এই যে জ্বালানির তাপন মূল্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 1 গ্রাম পরিমাণ কোনো জ্বালানির অক্সিজেনের সম্পূর্ণ দহনের ফলে যে তাপ উৎপন্ন হয় তাকে জ্বালানি ও জ্বালানির তাপন মূল্য বলে। ঠিক আছে। তাপন মূল্যের পরিমাপ SI একক হলে কিলোগ্রাম ও জুল। ঠিক আছে। এটা কিন্তু MCQ SAQ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবার আমরা পরের টপিকটা দেখব। পরের টপিক হচ্ছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা থাকে। এটা 2 নম্বরের জন্য আসে, অনেক অনেক রায় মার্টিন টেস্ট পেপারে তোমরা দেখতে পাবে। জীবাশ্ম জ্বালানি কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এগুলো জীবাশ্ম পরিমাণে এই পৃথিবীতে নির্দিষ্ট, এগুলি ক্রমাগত ব্যবহারের ফলে শেষ হয়ে গেলে আর উৎপন্ন সময় এগুলি আনুমানিক 30 থেকে 40 বছর পাওয়া যেতে পারে। এই জ্বালানি অপব্যবহার বন্ধ করতে হবে। কম পরিমাণে জ্বালানির ব্যবহার, কম পরিমাণ জ্বালানির ব্যবহার, বেশি শক্তি উৎপন্ন করার চেষ্টা করতে হবে। মানে কম খরচ করে বেশি আয় করার চিন্তা ভাবনা করতে হবে। মেন টপিক, মেন কথাটা হচ্ছে এটা। আচ্ছা, বিকল্প অপচলিত শক্তি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে। আমি যেগুলো এক্সট্রা দিচ্ছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই করবে। তো এখান থেকে লিখবে শক্তির যে উৎসগুলি জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বা পরমাণু ভাঙনের উপর নির্ভর করে না তাদের বিকল্প অপচয় শক্তি উৎস বলে। ঠিক আছে। সৌর সৌরকোষ। ঠিক আছে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে সৌরকোষ। একটি সৌরকোষে সৌরশক্তি কাজে লাগে তড়িৎশক্তি উৎপন্ন করে। একটি সৌরকোষ সিলিকনের সাহায্যে প্রস্তুত করা হয়। এতে সিলিকন, বোরন ও স্তর, সিলিকন আর্সেনিক স্তর পাশে হয়ে থাকে। ঠিক আছে। এই অবধি তোমরা কিন্তু সৌরকোষ কি যদি বলে তাই এই অবধি লিখে দেবে। পরে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সৌরকোষের ব্যবহার। কৃত্রিম উপগ্রহেতে উপগ্রহ দূরের বিচ্ছিন্ন অঞ্চলে তড়িৎ সরবরাহ করতে দূরের অঞ্চলে রেডিও টিভি চালাতে সৌরকোষ ব্যবহার করা হয়। ঘড়ি, ক্যালকুলেটর, ট্রাফিক সিগন্যাল, খেলনা ইত্যাদি চালাতে সৌরকোষ ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমাদেরকে আমি একটুখানি বলে দিই, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি ও ভূতাপ শক্তি এইগুলো কি 2 নম্বরের জন্য তোমাদের যে রায়মার্টিন হোক, তোমাদের হচ্ছে ছায়া হোক, প্রান্তিক হোক, যার যে সহায়িকা আছে সেই সহায়িকা থেকে বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি কি, এই তিনটে শক্তি কি 2 নম্বরের জন্য তোমরা রেডি করে নেবে। ঠিক আছে। বই দেখে এত বড় লেখার সময় নেই বা এত বড় লেখার প্রয়োজন হয় না 2 নম্বরের জন্য। পরের খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বায়োমাস। উদ্ভিদের মৃত অংশ প্রাণীর বর্জ্য পদার্থকে বলে বায়োমাস। ব্যাস এইটুকুনি লিখলেই হবে। ঠিক আছে। আর বায়োমাস হলো জৈব পদার্থ জ্বালানির ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে। বায়োমাস হলো কাঠ, কৃষি বর্জ্য, গোবর। এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু MCQর জন্য। কাঠ, কৃষি বর্জ্য, গোবর। ঠিক আছে। আচ্ছা, বায়োফুয়েলের ব্যবহার। ঠিক আছে। তোমরা আমি যেগুলো টিক মারছি সেই টপিকগুলো তোমরা পড়ে নেবে। বায়োগ্যাসের উপাদান MCQর জন্য খুব ইম্পর্টেন্ট। বায়োগ্যাসের মধ্যে 75% মিথেন গ্যাস থাকে, তাহলে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। মিথেন, বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। এছাড়া মিথেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে,
হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন সালফাইড থাকে, ঠিক আছে। বায়োগ্যাসের ব্যবহার খুব ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে যে কোনো দুটো থেকে তিনটে ব্যবহার তোমরা করে নেবে, ঠিক আছে। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন, ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, ঠিক আছে। তো কোথা থেকে লিখবে, এখান থেকে নির্দিষ্ট মানে উষ্ণতার চাপে জলের অণুগুলি খাঁচার মতো গঠন তৈরি করে এবং তার মধ্যে মিথেন অণুগুলি থাকে। এইভাবে মিথেন হাইড্রেট 4CH4 23H2 উৎপন্ন হয়, এর আর এক নাম হলো ফায়ার আইস, ঠিক আছে। নিম্ন উষ্ণতা উচ্চাপে মিথেন হাইড্রেট পাওয়া যায়, পৃথিবীর মেরু অঞ্চলে সমুদ্রে যে মিথেন হাইড্রেট পাওয়া যেতে পারে, ঠিক আছে। তোমরা এই পর্যন্ত লিখে দেবে। এছাড়া আমি প্রান্তিক থেকে যে যে কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি সেই সব কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই একটু পড়ে রাখবে। যেমন উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের চাপে কি পরিবর্তিত হয়, ছক সহ বর্ণনা করো। তোমরা এই পর্যন্ত লিখবে আর তার সঙ্গে ছকটা কিন্তু এঁকে দেবে। পরের যে টপিক সেটা হচ্ছে ঝড় আসার আগে পরিবেশ শান্ত থাকে কেন, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। O2 গ্রিন হাউস গ্যাস নয় কেন, তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এই পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে। বন্ধু তোমাদের মনে হতেই পারে যে আমি টেক্সট বুক থেকে তো শুধু তো দেখিয়ে দিয়ে গেলাম। দেখো বন্ধু, একটাই কারণ, টেক্সট বুক থেকে তুমি যদি সবকিছু যদি পড়তে থাকো শুধুমাত্র মানে টেস্ট পেপার বা এগুলো সলভ করা থেকে তুমি যদি টেক্সট বুক যদি ভালো করে পড়ো, তাহলে আমি মনে করি যে তোমাদের আর কোনো রকম কিছু অসুবিধা হবে না, ঠিক আছে। শুধুমাত্র এই সহায়িকার কোশ্চেন বা সহায়িকার দেখে দেখে পড়লাম, তো এতে কি হবে, তোমাদের কিন্তু একটা কনফিডেন্সের ঘাটতি কিন্তু থাকবে, ঠিক আছে। তোমরা যদি টেক্সট বুক পড়ো আর তার সঙ্গে যদি এবিটিএ ডব্লিউবিটিএ রায়মার্টিন যদি সলভ করতে থাকো, বেশি না 5টা থেকে 7টা, ধরে নিলাম রায়মার্টিনে 5-7টা সেট কমপ্লিট করেছো, এবিটি এর 5-7টা সেট কমপ্লিট করেছো, ডব্লিউবিটি এর 5-7টা, তোমাদের লাস্ট যে একদম শেষ টাইমে যে মধ্যশিক্ষা পর্ষদের বই দেবে সেটার থেকে যদি তোমরা যদি কমপ্লিট করো, তোমাদের এই চ্যাপ্টার থেকে যে 5 মার্কস আসবে না, এই চ্যাপ্টার থেকে 5 মার্কস নিয়ে আর কোনো রকম কিছু অসুবিধা হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পজিটিভ চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমি পরের ভিডিওতে গ্যাসের আচরণ এই চ্যাপ্টারে ঠিক এরকমভাবে কিন্তু একটা মানে তোমাদের টেক্সট বুক ধরে কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।